হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো প্রত্যেকে দেখো, আমি কিন্তু তোমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য যে ডিএলএড এর যে বইগুলো রয়েছে, অঙ্ক থেকে ক্লাস করিয়েছি তোমাদের। আর এছাড়াও আমি তোমাদেরকে যে ডিএলএড এর যে বাংলা বইটি রয়েছে সেখান থেকেও ক্লাস করিয়েছি। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে দাদা ইভিএস থেকে কি কি প্রশ্ন আসতে পারে, বা ইভিএস থেকে বিগত বছরে কি কি প্রশ্ন করেছিল, এগুলো যদি একটু আমাদেরকে বলে দেন তাহলে আমাদের পড়তে সুবিধা হয়। তো তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু ডিএলএড এর যে সমস্ত টপিকগুলো রয়েছে, অর্থাৎ ইভিএস এর এবং ইন্টারভিউ যে টপিকগুলো থেকে প্রশ্ন করেছে এবং আগামীতে করবে, সেই টপিকগুলো থেকে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। প্রত্যেকেই ক্লাসগুলো মন দিয়ে করো, আশা করছি প্রত্যেকের কিন্তু ভালো হবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। প্রথম প্রশ্ন বলছে, পরিবেশ বলতে আপনি কি বোঝেন। এই প্রশ্নটা কিন্তু অনেকবার ইন্টারভিউ করেছিল। পরিবেশ বলতে আপনি কি বোঝেন? পরিবেশ বলতে আমাদের চারপাশে অবস্থিত সকল প্রাকৃতিক ও মানব সৃষ্ট উপাদানের সমষ্টিকে বোঝায়, যা মানুষের জীবন ও কাজকর্মকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। যেমন বায়ু, জল, মাটি, উদ্ভিদ, প্রাণী, মানুষ ইত্যাদি, এগুলো সবই কিন্তু পরিবেশের এক একটা উপাদান। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলছে, পরিবেশ ও পরিবেশ বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে আপনি পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞানের মধ্যে কি পার্থক্য মনে করেন, দেখে নাও। বলছে পরিবেশ হলো প্রকৃতিতে বিদ্যমান উপাদান। তাহলে কি বলছে, পরিবেশ হলো প্রকৃতিতে বিদ্যমান উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্কের বাস্তব একটা রূপ। যেমন আমি বলতে পারি গরু, ছাগল এক একটা পরিবেশের উপাদান। তাহলে গরুর সঙ্গে ছাগলের কি সম্পর্ক রয়েছে, বা মানুষের সঙ্গে ছাগলের কি সম্পর্ক রয়েছে, বা মানুষের সঙ্গে পশুর কি সম্পর্ক রয়েছে। তাহলে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ককে আমরা কি বলবো, পরিবেশ বলবো। দেখো, অন্যদিকে পরিবেশ বিজ্ঞান হলো একটি শাস্ত্র, মানে একটি শাখা। শাস্ত্র মানে বিজ্ঞানের একটি শাখা, যেখানে পরিবেশের বিভিন্ন উপাদান, তাদের পারস্পরিক সম্পর্ক, সমস্যা ও তার সমাধান বিজ্ঞানসম্মতভাবে অধ্যয়ন করা হয় বা আলোচনা করা হয়। সেটাকে আমরা কি বলবো, পরিবেশ বিজ্ঞান। তাহলে বুঝতে পেরেছো পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞান কাকে বলে। নেক্সট দেখো, বলছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা সহজ, তবুও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ কিন্তু অনেকবার জিজ্ঞেস করেছে যে পরিবেশের সজীব উপাদান এবং জড় উপাদান কাকে বলে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জড় ও জীবের ওপরে একটা ডেমো রয়েছে, এখান থেকে কিন্তু ইন্টারভিউ প্রশ্নটা করে। তো পরিবেশের সজীব উপাদান কোনগুলো? পরিবেশে যেসব উপাদানের মধ্যে প্রাণ আছে, যেমন হচ্ছে মানুষ, গাছ, গরু, ছাগল, ব্যাকটেরিয়া, এগুলো সবই কিন্তু পরিবেশের একটি সজীব উপাদান। নেক্সট হচ্ছে কি, পরিবেশের জড় উপাদান কোনগুলো? যে সমস্ত উপাদানের মধ্যে কোনো প্রাণ নেই তাকে আমরা কি বলবো, জড় উপাদান। যেমন আমরা বলতে পারি বায়ু, জল, মাটি, আলো, তাপ ইত্যাদি। নেক্সট, পরিবেশ শিক্ষার কয়েকটি উদ্দেশ্য বা লক্ষ্য উল্লেখ করুন। বা আপনি পরিবেশ শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য বলুন। বা প্রশ্নটা এইভাবে করতে পারে, আমরা কেন পরিবেশ পড়বো, কি কি কারণের জন্য পরিবেশ পড়বো, এরকম প্রশ্ন করলে কি আনসার হবে? স্যার, পরিবেশ শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি হলো পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা। কাদের মধ্যে? শিক্ষার্থীদের মধ্যে। তাহলে শিক্ষার্থী এবং জনসাধারণের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বোঝানো, যে পরিবেশকে আমরা কিভাবে মানে সংরক্ষণ করব, পরিবেশ ধ্বংস হয়ে গেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলি জানা। 3 নম্বর বলছে, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার শেখানো। আমরা জানি যে এই যে খনিজ তেল রয়েছে বা আহ, কয়লা রয়েছে, সেগুলো যদি আমরা অতিরিক্ত হারে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং একসময় আমরা কিন্তু এই সমস্ত জিনিস আর পরিবেশ থেকে ব্যবহার করতে পারবো না। পরিবেশ দূষণ সম্পর্কে জ্ঞান প্রদান, যে আমরা যে প্রতিনিয়ত যে আহ, নিজেদের বাইক ব্যবহার করছি, কার ব্যবহার করছি, বিভিন্ন চুল্লি ব্যবহার করছি, সেগুলো থেকে যে সমস্ত ধোঁয়া উৎপন্ন হচ্ছে, সেগুলো থেকে কিভাবে পরিবেশ দূষণ ঘটছে, সেগুলো বাচ্চাদেরকে বোঝাতে পারবো। পরিবেশ বান্ধব মনোভাব গড়ে তুলবো। সবসময় নেগেটিভ বললে হবে না, কিছুটা পজিটিভ বলতে হবে। কি, যে পরিবেশ বান্ধব কিভাবে মনোভাব গড়ে তুলবো, যেমন গাছ লাগাতে হবে, আশেপাশে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, এগুলো। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কোন শ্রেণী থেকে পরিবেশবিদ্যা বই পড়ানো হয়? এটা হবে ক্লাস 3 থেকে, অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে শিক্ষার্থীদেরকে আমাদের পরিবেশ বলে একটি বই প্রদান করা হয়। নেক্সট দেখো, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি প্রথম কে ব্যবহার করেন? এটি 1935 সালে এ জি ট্যানসলে এই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেছিলেন।
নেক্সট কোশ্চেন, প্রাথমিক খাদক কাকে বলে, কয়েকটি উদাহরণ দিন। খুব ভালো একটা প্রশ্ন করেছিল। বলছে যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে তাদেরকে কি বলা হয়, প্রাথমিক খাদক। যেমন হতে পারে হরিণ, খরগোশ, গরু, ছাগল ইত্যাদি। কারণ এরা কি করে, মানে সরাসরি উদ্ভিদকে খেয়েই বেঁচে থাকে। নেক্সট দেখো, গৌণ খাদক কাকে বলে, কয়েকটি উদাহরণ দিন। বলছে যে সমস্ত প্রাণী প্রাথমিক খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে কি বলা হয়, গৌণ খাদক। যেমন দেখো শিয়াল, ব্যাং, সাপ, ছোট মাংসাশী পাখি ইত্যাদি, এগুলো বলতে পারি, তাই না? কেন বলতো আমরা ব্যাংকে কেন গৌণ খাদক বলবো? কারণ দেখো, ঘাস, যে সমস্ত ঘাসগুলো রয়েছে, ঘাসগুলোকে কে খায়, ঘাস ফড়িং খায়, ফড়িংকে কে খায়, ব্যাং খায়, এটা মাথায় রাখবে। আবার ব্যাংকে সাপ খায়, কিন্তু সাপ অন্যভাবে কিন্তু এটা তোমার গৌণ খাদকের মধ্যে পড়বে, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ সাপও কিন্তু কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে, যেগুলো লতাপাতা খায়, যে সমস্ত কীটপতঙ্গ। নেক্সট দেখো, প্রগৌণ খাদক কাকে বলে, কয়েকটি উদাহরণ দিন। যে সমস্ত প্রাণী গৌণ খাদককে খাদ্য হিসেবে খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়, প্রগৌণ খাদক বলা হয়। যেমন বাঘ, সিংহ, ঈগল, বাজ পাখি ইত্যাদি। নেক্সট কোশ্চেন দেখো, বিয়োজক কাকে বলে, একটি উদাহরণ দিন। দেখে নাও বিয়োজক কাকে বলে, একটু আমরা দেখে নিই। চলো নেক্সট দেখো, পরের প্রশ্ন বলছে বিয়োজক কাকে বলে, একটি উদাহরণ দিন। দেখে নাও, বলছে যে সমস্ত জীব মৃত উদ্ভিদ ও প্রাণীদের দেহ পচিয়ে সহজ উপাদান পরিবর্তন করে। অর্থাৎ আমরা বলতে পারি যে সমস্ত জীব মৃত উদ্ভিদ বা প্রাণীদের খেয়ে গলিয়ে ফেলে বা পচিয়ে ফেলে বা মাটির সঙ্গে মিশিয়ে সহজ পদার্থে পরিণত করে, তাদেরকে আমরা কি বলবো, বিয়োজক বলবো। যেমন হচ্ছে ব্যাকটেরিয়া বা ছত্রাক ইত্যাদি। নেক্সট দেখো, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে। এখানে রয়েছে অ্যাকচুয়ালি, দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি, সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। বাস্তুতন্ত্রে জীবভর বলতে আপনি কি বোঝেন? বাস্তুতন্ত্রে জীবভর বলতে আপনি কি বোঝেন? বাস্তুতন্ত্রের জীবভর বলতে আপনি কি বোঝেন? কি হবে আনসার? বাস্তুতন্ত্রের জীবভর বলতে নির্দিষ্ট স্থান ও নির্দিষ্ট সময়ে বাস্তুতন্ত্রে উপস্থিত সমস্ত জীবের মোট ওজন বা জৈব পদার্থের পরিমাণকে বোঝায়। তাহলে কি বলছে? কোনো একটা নির্দিষ্ট এলাকা রয়েছে বা কোনো একটা নির্দিষ্ট স্থানে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী রয়েছে তাদের মোট যে ওজন, সেই ওজনটাকে কি বলবো আমরা? বাস্তুতন্ত্রের জীবভর। নেক্সট দেখো, স্বভোজী কাকে বলে, একটি উদাহরণ দিন। যে সকল জীব সূর্য আলোক, জল, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজেদের খাবার নিজেরাই তৈরি করে তাদেরকে আমরা কি বলবো? স্বভোজী। যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ। নেক্সট দেখো, পরভোজী কাকে বলে? যে সকল জীব নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, বরং অন্য প্রাণী বা অন্য জীবের উপরে নির্ভর করে, তাকে কি বলবো আমরা? পরভোজী। যেমন হচ্ছে মানুষ। নেক্সট দেখো, খাদ্য শৃঙ্খল বলতে আপনি কি বোঝেন? একটি উদাহরণ দিন।
খাদ্য শৃঙ্খল হলো জীবের মধ্যে খাদ্য গ্রহণের ধারাবাহিক ক্রম, যেখানে একটি জীব অন্য জীবের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। তাহলে ভালো করে জিনিসটা বোঝো কি বলছে। দেখো, তাহলে খাদ্য শৃঙ্খল বলতে আপনি কি বোঝেন একটি উদাহরণ দিন। বলছে খাদ্য শৃঙ্খল হলো জীবেদের মধ্যে খাদ্য গ্রহণের ধারাবাহিক ক্রম, যেখানে একটি জীব অন্য একটি জীবের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এই জিনিসটা কি বললাম, যে খাদ্য শৃঙ্খল হলো জীবদের মধ্যে খাদ্য গ্রহণের একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে একটি জীব অন্য একটি জীবকে খেয়ে বেঁচে থাকে। সহজ ভাষায় বলতে পারো। আবারও বলছি সহজ ভাষায়, খাদ্য শৃঙ্খল হলো জীবেদের মধ্যে খাদ্য গ্রহণের একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে একটি জীব অন্য একটি জীবকে খেয়ে বেঁচে থাকে। যেমন ঘাসকে কে খায়? হরিণ। হরিণকে কে খায়? বাঘ। এইভাবে। নেক্সট দেখো, খাদ্যজাল বলতে আপনি কি বোঝেন একটি উদাহরণ দিন। বলছে যখন একাধিক খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে যুক্ত হয়ে জটিল সম্পর্ক গড়ে তোলে, তখন তাকে কি বলা হয়? খাদ্যজাল বলা হয়। কি বললাম? যখন একাধিক খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে যুক্ত হয়ে জটিল সম্পর্ক গড়ে তোলে, তখন তাকে কি বলা হয়? খাদ্যজাল। মানে খাদ্য শৃঙ্খলটা কি? খাদ্য শৃঙ্খলটা হচ্ছে খুবই সহজ সরল প্রকৃতির, কিন্তু খাদ্যজালটা কি? খাদ্যজালটা হচ্ছে একটি জটিল প্রক্রিয়া, অর্থাৎ বহুমুখী প্রক্রিয়া। ঘাস থেকে যেমন খরগোশ, হরিণ, পোকা খাদ্য গ্রহণ করে, আবার এদের উপরে শিয়াল, সাপ, পাখি নির্ভর করে। এইভাবে বলতে হবে। নেক্সট দেখো, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য কোথায়? বলছে খাদ্য শৃঙ্খল হলো সরল ও একমুখী খাদ্য সম্পর্ক। কি বললাম? খাদ্য শৃঙ্খল হলো সরল ও একমুখী খাদ্য সম্পর্ক। অন্যদিকে খাদ্য জাল হলো একটি জটিল ও বহুমুখী খাদ্য সম্পর্কের সমষ্টি। তাহলে কি বললাম এখানে, যে খাদ্য শৃঙ্খলটা কি? খাদ্য শৃঙ্খলটা হচ্ছে সরল এবং একমুখী, আর অন্যদিকে খাদ্য জালটা কি হবে? খাদ্য জালটা হবে জটিল ও বহুমুখী প্রক্রিয়া। নেক্সট দেখো, মাটিতে নাইট্রোজেন ধরে রাখে এমন একটি ব্যাকটেরিয়ার নাম বলুন। খুবই ভালো একটা প্রশ্ন। সেটা হবে কি? রাইবোজিয়াম। রাইবোজিয়াম কোথায় পাই? মোটর জাতীয় যে সমস্ত গাছ রয়েছে তাদের মূলে কিন্তু আমরা রাইবোজিয়াম পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে? তাহলে কি হবে অ্যান্সার? নাইট্রোভ্যাক্টর। তাহলে নাইট্রোভ্যাক্টরের কাজ কি? নাইট্রোভ্যাক্টরের কাজ হচ্ছে যে মাটিতে যে অ্যামোনিয়া রয়েছে সেই অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে। নেক্সট কোশ্চেন, ইকোলজি কথাটি প্রথম কে ব্যবহার করেন? ইকোলজি কথাটি প্রথম ব্যবহার করেছেন আর্নেস্ট হ্যাকেল। মনে রাখবে, ইকোলজি কথাটি প্রথম ব্যবহার করেছেন কে? আর্নেস্ট হ্যাকেল। 1866 সালে তিনি এই কথাটি ব্যবহার করেন। নেক্সট কোশ্চেন, জু প্ল্যাঙ্কটন ও ফাইটোপ্ল্যাঙ্কটন বলতে আপনি কি বোঝেন? খুবই ভালো একটা প্রশ্ন। জু প্ল্যাঙ্কটন ও ফাইটোপ্ল্যাঙ্কটন বলতে আপনি কি বোঝেন? ফাইটোপ্ল্যাঙ্কটন হলো জলজ স্বভোজী অতি ক্ষুদ্র উদ্ভিদ কণা। আবার বলছি দেখো, ফাইটোপ্ল্যাঙ্কটনটা কি? ফাইটোপ্ল্যাঙ্কটন হলো জলজ স্বভোজী, মানে নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, অর্থাৎ জলজ স্বভোজী অতি ক্ষুদ্র উদ্ভিদ কণা। আর জু জু প্ল্যাঙ্কটনটা কি? জলজ পরভোজী, মানে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, অর্থাৎ জু প্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়া কাকে বলে? ব্যাকটেরিয়া হলো অতি ক্ষুদ্র এককোষী অণুজীব যাদের খালি চোখে দেখা যায় না, তাদেরকে কি বলবো আমরা? ব্যাকটেরিয়া বলবো। নেক্সট দেখো, বলছে পরজীবী বলতে আপনি কি বোঝেন একটি উদাহরণ দিন। পরজীবী বলছে যে সমস্ত জীব অন্য জীবের দেহে বাস করে ও ক্ষতি সাধন করে এবং খাদ্য গ্রহণ করে, তাকে আমরা কি বলবো? পরজীবী। যেমন হচ্ছে উকুন। উকুন কি? উকুন একটি পরজীবী, কারণ অন্যের উপরে নির্ভর করে এবং তাকে ক্ষতি করে। ফিতাকৃমি, এরা সবই কিন্তু পরজীবী। নেক্সট দেখো, ভেক্টর কাকে বলে একটি উদাহরণ দিন। বলছি ভেক্টরটা কি? যে সমস্ত জীব, ভেক্টর হচ্ছে এক ধরনের জীব, যে সমস্ত জীব রোগ জীবাণু বহন করে এক দেহ থেকে অন্য দেহে, তাকে আমরা কি বলবো? ভেক্টর। একটি উদাহরণ যদি বলতে বলে তাহলে হবে কি? মশা, মাছি ইত্যাদি। নেক্সট কোশ্চেন দেখো, বাষ্পমোচন ও বাষ্পীয় ভবন বলতে আপনি কি বোঝেন? বাষ্পমোচন উদ্ভিদের দেহ থেকে জল বাষ্প আকারে নির্গিত হওয়ার একটি প্রক্রিয়া। আর বাষ্পীভবনটা কি? জল তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার একটি প্রক্রিয়া। তাহলে কি বললাম? বাষ্পমোচন হলো উদ্ভিদের দেহ থেকে জল বাষ্প আকারে বের হয়ে যাবে। আর বাষ্পীভবনটা কি? যখন জল মানে মানে তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হবে, সেটাকে বলছে বাষ্পীভবন।
নেক্সট কোশ্চেন দেখো, সামাজিক প্রত্যঙ্গ কাকে বলে, কয়েকটি উদাহরণ দিন। বলছে যে সমস্ত প্রত্যঙ্গ দলবদ্ধভাবে বাস করে ও কাজ ভাগাভাগি করে নেয় তাদেরকে আমরা কি বলবো, সামাজিক প্রত্যঙ্গ। যেমন মানুষ হচ্ছে একটি সামাজিক প্রাণী, কেন বলো তো? মানুষ কিন্তু দলবদ্ধভাবে বাস করে এবং কোনো বিপদ হলে প্রত্যেকটা মানুষ তার পাশে গিয়ে দাঁড়ায়, তার জন্য মানুষকে কি বলা হয়, সামাজিক প্রাণী বলা হয়। তাহলে সামাজিক প্রত্যঙ্গ কোনগুলো? মৌমাছি, পিঁপড়ে, এগুলো। নেক্সট কোশ্চেন দেখো, ভাইরাস কাকে বলে, একটি উদাহরণ দিন। ভাইরাস হলো একটি অতি ক্ষুদ্র রোগ জীবাণু যা শুধু জীবকোষের ভেতরেই বংশ বিস্তার করতে পারে। সেই জন্য কি বলা হয়, যখন একটা ভাইরাস কোনো প্রাণীর দেহে প্রবেশ করে তখন সে কিন্তু জীবের মতো আকার ধারণ করে, কিন্তু যখন জীবের বাইরে থাকে তো কিন্তু বস্তুর আকার ধারণ করে। বোঝা গেল? জড় পদার্থের মানে আকার ধারণ করে, যেমন হচ্ছে করোনা ভাইরাস। নেক্সট কোশ্চেন, পুষ্টি বলতে আপনি কি বোঝেন? জীবের বৃদ্ধি, শক্তি উৎপাদন ও জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ ও ব্যবহারের প্রক্রিয়াকে কি বলা হয়, পুষ্টি বলা হয়। খুবই সহজ ভাষায় একদম টু দি পয়েন্ট আনসার করতে পারবে, পুষ্টি কাকে বলে। জীবের বৃদ্ধি, শক্তি উৎপাদন ও জীব ধারণের জন্য খাদ্য গ্রহণ ও ব্যবহারের প্রক্রিয়াকে কি বলবো, পুষ্টি। নেক্সট কোশ্চেন দেখো, নেকটন কাকে বলে, কয়েকটি উদাহরণ দিন। যে সমস্ত জলজ প্রাণী নিজের শক্তিতে জলের স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে তাদেরকে কি বলা হয়, নেকটন। যেমন মাছ, তিমি, ডলফিন, এগুলো। অর্থাৎ মানে জলের যে স্রোত, সেই স্রোতের বিপরীতে যখন তারা সাঁতার কাটতে পারবে তাকে আমরা কি বলবো, নেকটন। আর বেন্থসটা কি? বেন্থস হচ্ছে যে সমস্ত জীব জলাশয়ের তলদেশে বাস করে তাদেরকে কি বলা হয়, বেন্থস, মানে কাদাতে বাস করে। যেমন শামুক, ঝিনুক, এগুলোকে বলা হয় কি, বেন্থস। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, ফান্ডামেন্টালস ইকোলজি বইটি কে লিখেছেন? এটি লিখেছেন কে? ওডাম, মাথায় রাখবে, ইউজিন পি ওডাম। নেক্সট কোশ্চেন, স্বর্ণলতা ও উকুন কোন ধরনের জীব? স্বর্ণলতা, উকুন হলো পরজীবী জীব। যেমন স্বর্ণলতা পরজীবী, কারণ অন্য জীবের উপর নির্ভরশীল। উকুন এটাও কিন্তু পরজীবী। নেক্সট কোশ্চেন, সর্বভুক খাদক কাকে বলে, বা সর্বভুক খাদক বলতে আপনি কি বোঝেন? বলছে যে সকল প্রাণী উদ্ভিদজাত খাবার এবং প্রাণীজাত খাবার দুটোই গ্রহণ করে তাকে কি বলবো আমরা, সর্বভুক। তাহলে একটি সর্বভুক প্রাণীর নাম কি, সেটা হবে মানুষ। নেক্সট কোশ্চেন, ফ্লোরা ও ফনা বলতে আপনি কি বোঝেন? ফ্লোরা ও ফনা বলতে আপনি কি বোঝেন? ফ্লোরা হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ সমূহ, আর ফনা হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাণী সমূহ। তাহলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ রয়েছে তার সমষ্টিকে কি বলা হয়, ফ্লোরা। আর কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের সমস্ত প্রাণীর সমষ্টিকে কি বলা হয়, ফনা। নেক্সট কোশ্চেন দেখো, কার্নিভোর কাদের বলা হয়, একটি উদাহরণ দিন। যে সকল প্রাণী শুধুমাত্র অন্য প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে কি বলা হয়, কার্নিভোর। যেমন হচ্ছে সিংহ, যারা অর্থাৎ মাংসশাসী প্রাণী, যারা মাংসশাসী প্রাণী, যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়, কার্নিভোর বলা হয়। আর হার্বিভোর প্রাণী কাকে বলে, একটি উদাহরণ দিন। যে সকল প্রাণী উদ্ভিদজাত খাবার খেয়ে বেঁচে থাকে, মানে উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে, তাকে কি বলা হয়, হার্বিভোর বলা হয়। যেমন হচ্ছে হরিণ। নেক্সট কোশ্চেন দেখো, ইকোটোন ও ইকোক্লাইন বলতে আপনি কি বোঝেন? ইকোটোন কি? ইকোটোন হচ্ছে দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী সংযোগকারী অঞ্চল। যেমন ধরো আমি বলতে পারি জলপাইগুড়ি এবং দার্জিলিং এর মধ্যে যে সীমানাটা রয়েছে সেই সীমানাটাকে বলছে ইকোটোন। আর ইকোক্লাইনটা কি? পরিবেশগত পরিবর্তন ধীরে ধীরে ঘটলে তাকে আমরা কি বলবো, ইকোক্লাইন। দেখা গেল জলপাইগুড়ি থেকে যখন আমি দার্জিলিং এ যাব, ধীরে 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 তাপমাত্রা কমতে কমতে শুরু করছে। এই যে ধীরে ধীরে তাপমাত্রা কমতে কমতে যাচ্ছে, এই জায়গাটাকে কি বলা হয়, ইকোক্লাইন বলা হয়। নেক্সট, বাস্তুতন্ত্রের 10% সূত্র বলতে আপনি কি বোঝেন? এই সূত্রটি কে দিয়েছেন? বাস্তুতন্ত্রের 10% সূত্র অনুযায়ী এক ট্রফিক স্তর থেকে পরবর্তী ট্রফিক স্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়। অর্থাৎ কি বলছে, বাস্তুতন্ত্রের একটি খাদক থেকে যখন অন্য খাদকে তার গৃহীত শক্তির 10% কি হয়, মানে স্থানান্তরিত হয়, বাকি 90% নিজের শরীরে কাজে লাগে, তাকে আমরা কি বলবো, 10% সূত্র। এই সূত্রটি কে দিয়েছেন? বিজ্ঞানী লিন্ডেম্যান। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে স্বাধীনতা দিবস স্কুলে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, মানে স্কুলে আপনি স্বাধীনতা দিবস কিভাবে পালন করবেন। দেখো কি বলছে, স্বাধীনতা দিবস স্কুলে পালন করার জন্য আমি শিক্ষক হিসাবে
শিক্ষক হিসেবে একটি কমিটি গঠন করব, যেখানে শিক্ষক ও ছাত্র উভয়ই অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের পরিকল্পনা করব, যেখানে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা ইত্যাদি থাকবে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমি তাদেরকে উৎসাহিত করব। একটি পদযাত্রা বা র্যালির আয়োজন করব, যাতে স্থানীয় মানুষও স্বাধীনতা দিবস সম্পর্কে জানতে পারে। সবশেষে শিক্ষার্থীদের সঙ্গে মিষ্টি বিতরণ করে আমি দিনটিকে সম্পূর্ণ করব। 2025 সালে 79তম মানে তোমার স্বাধীনতা দিবস পালন করা হয়েছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, বিজ্ঞান বিষয়ক মডেল কিভাবে শিক্ষার্থীদেরকে আপনি বোঝাবেন? বিজ্ঞান বিষয়ক মডেল আপনি শিক্ষার্থীদের কিভাবে বোঝাবেন? দেখো, বিজ্ঞান বিষয়ক মডেল শিক্ষার্থীদের বোঝাবার জন্য মডেলটি সহজ ভাষায় ব্যাখ্যা করতে হবে, চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করতে হবে, মডেলের বিভিন্ন অংশ ও তাদের কাজ সম্পর্কে বিস্তারিত বলতে হবে, মডেলের সাথে সম্পর্কিত পরীক্ষা বা প্রদর্শন করতে হবে, শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে যা এবং উত্তর দিতে হবে। নেক্সট দেখো, ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে। 2025 সালে ভারতে 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। নেক্সট কোশ্চেন, বলছে জেন্ডার কাকে বলে এবং কয় প্রকার কি কি? বলছে যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী, পুরুষ অথবা অচেতন পদার্থ বোঝায় তাকে কি বলা হয়? জেন্ডার বলা হয়। ভালো করে দেখো কি বলছে, জেন্ডার কাকে বলা হয়, কয় প্রকার কি কি? বলছে যে সমস্ত নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী, পুরুষ অথবা অচেতন পদার্থকে বোঝায় তাকে কি বলবো আমরা? জেন্ডার। জেন্ডার হচ্ছে 4 প্রকার: ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউট্রাল জেন্ডার আর কমন জেন্ডার। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট দেখো, পরের প্রশ্ন। কি বলছে? প্রশ্ন করেছিল ফাদার কোন জেন্ডার? ফাদার হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। নেক্সট দেখো, চাইল্ড লেবার কি? যখন 14 বছরের কম বয়সী শিশু অর্থের জন্য বিভিন্ন কায়িক পরিশ্রমমূলক কাজ করে তখন তাকে কি বলা হয়? চাইল্ড লেবার। ভারতীয় সংবিধানে আর্টিকেল 24 নম্বর ধারায় এই চাইল্ড লেবার সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, অমর্ত্য সেন কে ছিলেন? তিনি কত সালে কিসে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অমর্ত্য সেন ছিলেন একজন ভারতীয় অর্থনীতিবিদ ও দার্শনিক। তিনি জনকল্যাণ, অর্থনীতি এবং মানব উন্নয়ন তত্ত্বের জন্য অবদান রাখিছিলেন। তিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অমর্ত্য সেনের লেখা একটি বইয়ের নাম হলো দারিদ্র ও দুর্ভিক্ষ। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট, রাধাকৃষ্ণান কমিশন সম্পর্কে আপনি কি জানেন? রাধাকৃষ্ণান কমিশন হলো ভারত সরকার কর্তৃক গঠিত একটি শিক্ষা কমিশন। এটি 1948 সালে গঠিত একটি হয়েছিল। কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। তার প্রধান কাজ ছিল ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্করণ ও উন্নয়নের জন্য সুপারিশ প্রদান করা। কি কি সুপারিশ করেছিলেন? প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, মাধ্যমিক শিক্ষার সংস্করণ করা, উচ্চ শিক্ষার সংস্করণ করা, শিক্ষক প্রশিক্ষণের উন্নয়ন করা, শিক্ষা ব্যবস্থার সমতা ও ন্যায় বিচার প্রচার করা। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। অনেক প্রশ্ন রয়েছে, প্রচুর প্রশ্ন রয়েছে, যেগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার জিজ্ঞাসা করেছিল ইন্টারভিউ। ঠিক আছে, প্রত্যেকে প্রশ্নগুলো পড়ে যাও, আশা করছি দেখবে অনেক হেল্প পাবে। এইগুলো থেকেই দেখবে তোমাদের ঘুরে ঘুরে প্রশ্ন করছে। ঠিক আছে, খুবই সুন্দর। যেমন এখানে তোমাদেরকে একটা প্রশ্ন করেছিল, পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু সৌধ কোনটি? শহীদ মিনার। শহীদ মিনার কেন হয়েছিল, কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বুঝলে, এগুলো একদম ডিটেলসে খুব সুন্দর করে করা আছে, যাতে তোমাদের প্রত্যেকটা জিনিস মিড ডে মিল থেকে শুরু করে এভরিথিংস তোমরা পাবে, প্রত্যেকে কিছু। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আবার দেখা হবে। খুবই অল্প সময় রয়েছে, ভালো করে ইন্টারভিউগুলো প্র্যাকটিস করো। আর অবশ্যই একটা কথাই বলবো, যারা বাড়িতে মক ইন্টারভিউ দিচ্ছ, শুধুমাত্র বাড়িতে মক ইন্টারভিউ দিয়ে কিন্তু চলে যেও না। কোনো স্যার বা ম্যাম বা কোনো সিনিয়র দাদা থাকলে তাদের কাছে মক ইন্টারভিউ কেমন হচ্ছে একটু অবশ্যই দেখাও। আমাদের অনলাইনে কোচিং সেন্টার চলছে, মানে অনলাইনে মক ইন্টারভিউ ক্লাস চলছে। ফিজ খুবই নগণ্য রয়েছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের মক ইন্টারভিউ করানো হবে, তোমাদের যে কতটা শিখেছো বা তোমাদের কোথায় ভুল ত্রুটি রয়েছে সেগুলো অবশ্যই রেকটিফাই করে সংশোধন করে দেওয়া হবে, যাতে আরো ভালো পারফরমেন্স হয়। যদি তাও চাও অ্যাডমিশন নিতে পারবে। আশা করছি অনেক উপকার হবে। জীবনে একবারই সুযোগ পেয়েছো, সুযোগটাকে কাজে লাগাও, এই সুযোগটাকে মিস করো না। ওকে, আর পিডিএফস গুলো ভালো করে পড়ো। থ্যাংক ইউ।
প্রত্যেকেই আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো।